এখন আমরা পড়ব সুন্দরবনের বায়োডাইভার্সিটি, রাদার লস অফ বায়োডাইভার্সিটি ইন সুন্দরবন। সুন্দরবন সম্পর্কে যে কথাটা এখন খুব প্রাসঙ্গিক, বলতে গেলে সুন্দরবন সম্পর্কে বলতে গেলে প্রথমেই আসে মানে কলকাতা শহর যেটা মেগা সিটি নেভার রিয়েলাইজ দ্য ট্রু ইন্টেন্সিটি অফ সাইক্লোন বিকজ অফ সুন্দরবন ফরেস্ট কভার। সুন্দরবনের ফরেস্ট কভার রাদার ম্যানগ্রোভ ফরেস্ট থাকার জন্য কলকাতা শহর কখনোই আসল সাইক্লোনের ভয়ঙ্কর চেহারা দেখতে পায়নি। সম্প্রতিকালে সাইক্লোনের ভয়ঙ্কর চেহারা এই লাস্ট আমফান 2020 মে মাসে যেটি হলো, যে সুপার সাইক্লোনটি, সেটাতে আমরা ভয়ঙ্কর চেহারা কলকাতাবাসী আমরা দেখেছি। তো এটার এই যে দেখতে হওয়া, এই যে সুপার সাইক্লোনের বিধ্বংসী রূপ, ডেভাস্টেটিং রূপ আমাদের কাছে এসে পৌঁছানোর পিছনে অতদিন দেখতে হতো না, তার পিছনে সুন্দরবনের ফরেস্ট কভার, রাদার ওর বায়োডাইভার্সিটি, ওর ইকোসিস্টেম আমাদেরকে হেল্প করছিল। সম্প্রতিকালে এই যে বারবার সাইক্লোনের প্রভাব সুন্দরবন অঞ্চলের মানুষকে এবং কলকাতা শহর এবং তার পেরিফেরি অঞ্চলের মানুষকে ইভেন ইন মেদিনীপুর তার দেখতে হয়েছে বা ফেস করতে হয়েছে, তার মূল কারণটাই হচ্ছে সুন্দরবনের লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ ফরেস্ট ডেন্সিটি। আর স্পেশালি যে সুন্দরী যে ভেজিটেশনটা আছে, যে গাছপালাটি আছে, সেটা কিরকম না, সেটা ডিকেইং কন্ডিশন, ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কতগুলি সমস্যা দেখা যাচ্ছে। বারবার যদি সাইক্লোন হতে থাকে তাহলে এক্সেসিভ ফ্লাডিং, ওকে, বারবার যদি সাইক্লোন হতে থাকে সমুদ্রের জলোচ্ছ্বাস অনেক বাড়বে, হাই টাইডের জলোচ্ছ্বাস, অনেক সময় জলোচ্ছ্বাসের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে এটা কি করবে, সয়েল স্যালিনিটিকে বাড়িয়ে দেবে এবং সাইক্লোনের কারণে আমার সুন্দরবন আর তার পরিফেরি অঞ্চলের যদি বলো সয়েল স্যালিনিটি, ফ্রেশ ওয়াটার সিস্টেম, এগুলো ডিসরাপ্টেড হবে। এবং বর্তমানে লাস্ট মে মাসে আমরা 2020 মে মাসে সুন্দরবন রিলেটেড এই সমস্যাগুলি আমরা ফেস করেছি। ওকে, আচ্ছা, সুন্দরবন কিন্তু যথেষ্ট ইকোলজিক্যাল দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। সুন্দরবন কিন্তু এন্ডেঞ্জার্ড ইকোসিস্টেম। তোমরা জানো ইকোসিস্টেমকে 3 ভাগে ভাগ করে, থ্রেটেন্ড ইকোসিস্টেম, এক্সটিংক্ট ইকোসিস্টেম আর এন্ডেঞ্জার্ড। খুব বিপদের মুখে দাঁড়িয়ে আছে সুন্দরবন ইকোসিস্টেম। যদিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবনকে এই 8 দশকে, মোস্ট প্রবাবলি 1986 ঘোষণা করা হয়েছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক, প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়েছে, ন্যাশনাল পার্ক জোন হিসেবে আইডেন্টিফাই করে অঞ্চলকে প্রোটেক্ট করা হয়েছে। ইন স্পাইট অফ দ্যাট সুন্দরবন সমস্যার সম্মুখীন হচ্ছে। সাইক্লোন, সুপার সাইক্লোন দ্বারা বারবার হ্যাজার্ডাস কন্ডিশন ফেস করছে। শুধু সুন্দরবনের ভেজিটেশন অ্যান্ড প্ল্যান্ট কমিউনিটি অ্যান্ড প্রাণীকুল যে এই সমস্যাটা ফেস করছে তা নয়, সুন্দরবন inhabited by the 4.5 million of people, so densely populated, সেখানে বেশিরভাগ লোক চাষবাস এবং ফিশারির সঙ্গে জড়িত আছে। সেই ইকোনমিক কমিউনিটিটা, সেই মানুষজনের কমিউনিটিটা একটা ভীষণ বড় সমস্যার মুখে পড়ছে। আচ্ছা, সুন্দরবন তো ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বিখ্যাত, এটা আমরা ভীষণভাবে জানি। ম্যানগ্রোভ ফরেস্টের একটা আলাদা ধরনের অ্যাডাপ্টেশন সিস্টেম হয়, সেটা নিচু ক্লাসে পড়েছ, আমি আর রিপিট করছি না। যদি আমরা লাস্ট 200 ইয়ার্স এর ইতিহাস দেখি, এর ফরেস্ট এরিয়া খুব কমে এসেছে। তুমি যদি সংখ্যাটা দেখো, 16,700 কিলোমিটার, 16,700 স্কোয়ার কিলোমিটার থেকে 9,630 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার অবধি কমে এসেছে, প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। আর এখানে আমি একটা বলে রাখি, এই যে সুন্দরবন পার্টলি ইন্ডিয়াতে পড়ে, পার্টলি কিন্তু বাংলাদেশে পড়ে। আমাদের 40% এরিয়া রাজনৈতিকভাবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ইন্ডিয়া গভর্নমেন্টের পড়ে, আর ইউনিয়ন টেরিটরিতে পড়ে, অ্যান্ড 60% এরিয়া বাংলাদেশে পড়ে। সুন্দরবন কিন্তু এমনি লোকালিতে কি বলে না, বাদাবন, জঙ্গলে ভরা একটা ল্যান্ডস্কেপ। এটা কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট, রিচ ইন বায়োডাইভার্সিটি। Biodiversity includes 3 things: biological diversity, genetical diversity, and species diversity. So,
Sundarban is rich in biological diversity and then species diversity, then within the same species genetical diversity. সব দিক থেকে কিন্তু বায়োলজিক্যাল হটস্পট। আচ্ছা, আর যদি সুন্দরবন সম্পর্কে এক কথায় জিজ্ঞেস করে হোয়াট ইজ সুন্দরবন, তো সুন্দরবন হচ্ছে একটা বাফার জোন। বাফার মানে কি ইন্টারমিডিয়েট জোন। কার কার ভেতরে ইন্টারমিডিয়েটিং জোন? না, এটা একটা বায়োলজিক্যাল বাফার জোন। ওকে, biological buffer zone between the land, rather continent and marine ecosystem. কন্টিনেন্টের একরকম ইকোসিস্টেম, ম্যারাইন বা ওশেন বা সি এর একরকম ইকোসিস্টেম, তার ভেতরে একটা বায়োলজিক্যাল বাফার জোন। আর সুন্দরবন is famous for lots of species diversity. সুন্দরবন is famous for species diversity, but particularly Royal Bengal tiger, গঙ্গার ডলফিন এবং নোনা জল এবং মিষ্টি জল যেখানে মিশছে, ফ্রেশ ওয়াটার অ্যান্ড স্যালাইন ওয়াটার যেখানে মিশছে, সেখানে এস্টুরাইন ক্রোকোডাইল মানে মোহনা অঞ্চলের কুমির, এই তিনটা স্পেসিস কিন্তু সুন্দরবনে সারা পৃথিবী বিখ্যাত এবং লটস অফ স্পেসিস দেখা যায় সুন্দরবনে। আচ্ছা, সুন্দরবন এলাকাটা বারবার ফ্লাডিং অ্যান্ড নুন জল, স্যালিনিটি, ক্লাইমেট চেঞ্জ, সাইক্লোন, সুপার সাইক্লোন দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে এবং তার এফেক্ট আলটিমেটলি আমার নগর অঞ্চলে পর্যন্ত এসে পৌঁছচ্ছে। আর এটার জন্য যদি আমি এই সুন্দরবনের ইতিহাস দেখতে চাই, এরকম ঘটনাটা ঘটছে কেন, সুন্দরবনের এই যে বায়োডাইভার্সিটি বারবার প্রেশারের মুখে, চাপের মুখে, থ্রেটের মুখে পড়ছে কেন, এর যদি ইতিহাস দেখতে চাই তাহলে এর একটা কলোনিয়াল ইতিহাস আছে যেটা জানা খুব জরুরি। তাহলে সুন্দরবনকে রক্ষা করার জন্য কি কোনো স্টেপ নেওয়া হয়নি? হ্যাঁ, আজ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্ড ওয়েস্ট বেঙ্গল অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। তার আগে ব্রিটিশ পিরিয়ডে, আজ থেকে প্রায় 100 বছর আগে কিন্তু আর্থেন এমব্যাঙ্কমেন্ট, মাড এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছিল টু প্রোটেক্ট দ্য ল্যান্ড কভার অফ দ্য সুন্দরবন, কার থেকে, যাতে নুন জল ঢুকে না পড়ে, স্যালাইন ওয়াটার হাই টাইডের সময় ঢুকে না পড়ে। তাহলে সুন্দরবন নিয়ে ভাবনা চিন্তা আজকে নতুন বিষয় নয়, অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুন্দরবনকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। তাহলে এখন আমাদের জানতে হবে সুন্দরবনে এরকম ঘটনা বারবার ঘটছে কেন, এটা কি অ্যানথ্রোপোজেনিক কজেস না ন্যাচারাল কজেস? আর একটা সার্ভে করা হয়েছিল, সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী বলছে ক্লাইমেট চেঞ্জ একটা সারা পৃথিবী জুড়ে, জানো তো ক্লাইমেট চেঞ্জের একটা ট্রেন্ড দেখা গেছে। এখানে আমি আর একটা কথা বলি, ক্লাইমেট ইজ এভার চেঞ্জিং, ক্লাইমেট পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। এখন যে পরিবর্তন, সেই সম্প্রতিকালের পরিবর্তনের গতি প্রকৃতি দেখে তার প্রভাব সুন্দরবনের উপর পড়েছে কিনা তার গবেষণার পত্রের ফল বলছে যে ক্রমশ যে টেম্পারেচার আমাদের বাড়ছে, প্রায় 1/2 ডিগ্রি সেলসিয়াসের মতো লাস্ট 30 ইয়ার্সে, সেটা সি লেভেল বাড়িয়ে দিচ্ছে। সি লেভেল রাইজ করছে, খুব কম সি লেভেল রাইজ করছে 0.14 ইঞ্চিস লাস্ট 30 ইয়ার্সে ইন বে অফ বেঙ্গলে। সেটার জন্য হাই টাইডের সময় ইনসার্জেন্স অফ ওয়েভস, নুন জল প্রবেশের জলোচ্ছ্বাস অনেক বেড়ে যাচ্ছে। নুন জলের জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ার কারণে তোমরা জানো স্যালাইন ওয়াটারের উপর নির্ভর করে pH level of the water and dissolved oxygen content of water. The dissolved oxygen content of water and pH level of the water চেঞ্জ হচ্ছে, সেটা আলটিমেটলি কি ফ্লোরা অ্যান্ড ফনাকে এফেক্ট করছে। তাহলে সুন্দরবনের এরকম ঘটনাটা বারবার সাইক্লোনের সম্মুখীন হওয়া, বারবার থ্রেটের মুখে পড়া প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ সুন্দরবনের কারণ হিসেবে একটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ক্লাইমেট চেঞ্জ। কিন্তু ক্লাইমেট তো অল ওভার দ্য ওয়ার্ল্ড চেঞ্জের প্রভাব পড়ছে, আলাদা করে সুন্দরবনে এত বেশি প্রভাব পড়লো কেন? দিস ইজ দ্য কোয়েশ্চেন মার্ক। চলো আমরা এবার একটু অন্য জায়গায় যাই, সুন্দরবনের লোকেশনটা একটু দেখে নিই। ওকে, যদিও আমরা সুন্দরবনের লোকেশন ছোটবেলা থেকে জানি, দেখো 22 ডিগ্রি 40 মিনিটস নর্থের সাউদার্ন পার্টে অবস্থান করছে, রাদার এটা 21 ডিগ্রি 30 মিনিটস নর্থ ল্যাটিটিউড থেকে 22 ডিগ্রি 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের ভেতরে অবস্থান করছে। এবং এটা যদি লঙ্গিটিউডটা দেখো, এটা প্রায় 87 ডিগ্রি 30 মিনিটসের থেকে, আমার যদি ইন্ডিয়া পার্টটা দেখো 89 ডিগ্রির মতো ইস্ট লঙ্গিটিউডের ভিতরে অবস্থান করছে। 87 ডিগ্রি 30 মিনিটস ইস্ট টু ইন্ডিয়া পার্টের ভিতরে আমি দেখবো, বাংলাদেশের পার্টটা আলোচনা করছি না, সেটাও অলরেডি প্রেশার, সেটারও একই রকম ইকোলজিক্যাল সমস্যা। আর 89 ডিগ্রি ইস্টের ভিতরে অবস্থান করছে।
এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ছবি। দেখো কি কি রয়েছে, কি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা পড়ছে। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকাটা পড়ছে। আচ্ছা, এই গ্রিন কালারেরটা হচ্ছে আমার বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। ওকে, নর্থ সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট পড়ছে। কি কি আসছে দেখো, তোমরা এগুলির সঙ্গে পরিচিত। হাসনাবাদ, জয়নগর, হাসনাবাদ, জয়নগর, গোসাবা, বাসন্তী, হ্যাঁ, কুলতলি, হ্যাঁ, কাকদ্বীপ, সাগর, এই ছোট ছোট ব্লকগুলি পড়ছে। ওকে, একবার দেখে নেবে ব্লকগুলি। এই হচ্ছে আমার মোটামুটি ভাবে ওয়েস্ট বেঙ্গলে যে পার্টটা পড়েছে বা ইন্ডিয়ান টেরিটরিতে যে পার্টটা পড়েছে সেটা সুন্দরবনে। আর একটু খেয়াল করে দেখো, এইটা তো আমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এই যে বাকরজন লেখা আছে। এখানে দেখো গোসাবা, মাতালা, ঠাকুরান, সপ্তমুখী, এই রিভারগুলি এসে মিলেছে। আর এখানে যে ড্রেনেজ প্যাটার্নটা তৈরি হয়েছে, যদি আমি একটা ফিজিক্যাল ম্যাপ দেখি ড্রেনেজের, দেখবে অ্যানাস্টোমোজিং ড্রেনেজ প্যাটার্ন। পার্টিকুলারলি কোনো ড্রেনেজ প্যাটার্নকে ডিফাইন করা যাচ্ছে না। কিরকম একটা ইন্টারলকিং ড্রেনেজ প্যাটার্ন, সবার সঙ্গে কেমন ভাবে একটা যোগ আছে। অ্যান্ড অল আর affected by the tidal, জোয়ার ভাটায় সবাই ভীষণ অ্যাক্টিভ। and anastomotic tidal system, এখানে ড্রেনেজ প্যাটার্নটা হচ্ছে anastomotic, all are the tidally affected drainage estuarine area। এটা তো ডেল্টা বেসিন, তোমরা তো জানো ডেল্টা এরিয়া। এরপরে আসছি আমরা সুন্দরবনের আসল সমস্যার কথা। সুন্দরবন কি, তোমরা তো এটা ছোট্টবেলা থেকে জানো, গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা ডেল্টা 40% পড়ে ইন্ডিয়ান টেরিটরিতে অ্যান্ড 60% পড়ে বাংলাদেশে। এর মাঝে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। এটা কিরকম, এখানে ইকোলজিটা কিরকম, মোস্টলি এটা সল্ট টলারেন্স, নুনকে সহ্য করে গাছপালাগুলি সার্ভাইভ করে। টাইডাল ডেল্টা, সল্ট টলারেন্স টাইডাল ডেল্টা উইথ ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে আমি বলে রাখি, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু সুন্দরবন। ওকে, আচ্ছা, সুন্দরবনের কতগুলি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলে রাখি। IUCN এর হিসেব অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী, এটা হটস্পট অফ বায়োডাইভার্সিটি জোন। 1987 ওয়েস্ট বেঙ্গল পার্টটা, ইন্ডিয়ান টেরিটরির পার্টটা ইউনেস্কো অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অ্যানাউন্সমেন্ট করে। আর একসঙ্গে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টটা নিয়ে 1997 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো অ্যানাউন্সমেন্ট করে, যদি ওটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। এটা যেন ম্যানগ্রোভ ফরেস্ট, এবং ম্যানগ্রোভ ফরেস্টেরও ছোটবেলায় পড়েছিলেন না, শ্বাসমূল, ঠেসমূল ইত্যাদি ইত্যাদি বিশেষ অভিযোজন আছে, ওগুলো একবার ছোট ক্লাসের বই থেকে পড়ে নেবে, আমি ডিটেলসে যাচ্ছি না। এটা কোস্টাল ফরেস্ট জোন, বায়োলজিক্যাল বাফার জোন বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড সি। আমি বারবারই বলেছি এটা ট্রানজিশনাল জোন, ল্যান্ড ইকোসিস্টেম অ্যান্ড ম্যারাইন ইকোসিস্টেম। আচ্ছা, এটা এস্টুরাইন ইকোসিস্টেম, তোমরা তো জানো এই প্রাণী জগতের জন্য ভীষণ বিখ্যাত। হাজারো রকমের পাখি, হাজারো রকমের রেপটাইলস, তারপর হাজারো রকমের কীট পতঙ্গ, হাজারো রকমের প্যারাসাইটস অ্যান্ড কি বলে ওই কি বলে ক্রাব, ওই কাঁকড়া, বিভিন্ন কালারফুল রেড অ্যান্ড ব্লুইশ কাঁকড়া, ইভিন লবস্টার যে গলদা চিংড়ি হয় তার মিন, এগুলি সব বিভিন্ন রকমের পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে, কারণ এগুলি হচ্ছে ওই ট্রানজিশনাল ইকোসিস্টেম, ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমে যেখানে জাংশন হয়, যেখানে ম্যাচিং হয়, সেখানে পাওয়া যায়। বাট সুন্দরবন ফেমাস ফর দ্য 3 প্রিন্সিপাল প্রেসিস, কি রয়্যাল বেঙ্গল টাইগার, গানজেটিক ডলফিন অ্যান্ড এস্টুরাইন ক্রোকোডাইল। এখানে আমি বলে রাখি, রয়্যাল বেঙ্গল নাম হলো কেন জানো, একজন হান্টার, ব্রিটিশ হান্টার একটা বাঘকে শিকার করেছিল সুন্দরবন থেকে, এবং সেই বাঘের চামড়াটা, বাঘটা কতটা লম্বা তার লেন্স থেকে মাথা পর্যন্ত চামড়াটা ছাড়িয়ে মহারানীকে উপহার দিয়েছিল, এবং মহারানী অবাক হয়ে গেছিল বাঘটার লেন্থ দেখে, চামড়ার দেখে তো লেন্থ পাওয়া যায়, এর নাম দিয়েছিল ও ইটস বেঙ্গল টাইগার, সো রয়্যাল, মানে ওর এত রাজকীয় লম্বা চওড়া চেহারায়, দেন ওর নাম হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। এবারে আসি সুন্দরবনের আজকে পড়াটা কেন প্রাসঙ্গিক। তুমি যদি দেখো লাস্ট 20 ইয়ার্স সুন্দরবন 13 বার সুপার সাইক্লোন দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এবং যদি বিগত 1 বছরের হিসেব দেখো, লাস্ট নভেম্বর থেকে লাস্ট মে অবধি, দেখো ফনি 2019 এর নভেম্বর, দেন বুলবুল 2019 এর মে, অ্যান্ড দেন 2020 মে মাসে আমফান। 1 বছরে 3টে সুপার সাইক্লোন। যদি সুপার সাইক্লোনের গ্রেড দেখো, এগুলো 5 নাম্বার ধাপের সুপার সাইক্লোন, ভীষণ বিধ্বংসী ক্ষমতা। তাহলে
তাহলে সুন্দরবন একটা প্রেসারের ভেতরে আছে। কেনই বা এতবার সুপার সাইক্লোন দ্বারা লাস্ট যত সময় যাচ্ছে তত যেন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ সাইক্লোন বেশি বেশি গুরুত্ব পাচ্ছে বা বেশি শক্তিশালী হচ্ছে এবং বেশি শক্তিশালী হয়ে আছড়ে পড়ছে সুন্দরবনের উপর। তো এই ঘটনাটা কেন ঘটছে? আচ্ছা, তার আগে আমি একটা বলে নিই, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সি লেভেল পরিবর্তন হচ্ছে। পরিবর্তন ইজ ভেরি পজিটিভ। সি লেভেল যে বাড়ছে, উচ্চতা যে বাড়ছে, তাতে কোনো ভুল নেই, কিন্তু খুব স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। ওকে, দেন 0.14 ইঞ্চ বেড়েছে লাস্ট 30 ইয়ার্সে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছে লাস্ট 30 ইয়ার্সে। এই জন্য কি হচ্ছে না, ওয়াটার কোয়ালিটি, ফ্রেশ ওয়াটার কোয়ালিটিতে ডিজলভ O2 অ্যান্ড পিএইচ লেভেল চেঞ্জ হচ্ছে। এবং বারবার যদি জলোচ্ছ্বাস, হাই টাইডে জল ভেতরে ঢোকে, নুন জল ভেতরে আসে, ইনল্যান্ড ওয়াটারের সঙ্গে মিক্সিং হয়, তাহলে এটা টার্বিডিটি বাড়িয়ে দেয়, জলে দ্রবীভূত পদার্থের পরিমাণ বেড়ে যায়। এগুলি কিন্তু আখেরে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, ফ্লোরা অ্যান্ড ফনা, ইভেন দ্য হিউম্যান কমিউনিটিকে ভীষণভাবে প্রভাবিত করছে। আচ্ছা, সুন্দরবন তো ভীষণভাবে প্রেসারে আছে। এটা গভর্নমেন্ট সেক্টর, এনভায়রনমেন্টাল সেক্টর, ইকোলজিক্যাল সেক্টর, সারা পৃথিবী জুড়ে জানা ঘটনা। তাহলে সুন্দরবনকে কি প্রোটেক্ট করার কোনো ব্যবস্থা করেনি? অবভিয়াসলি করেছে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করেছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রপোজাল, এবং এটা ইউনেস্কো সাপোর্ট করেছে। কি এটার কারণ, এটা কি অবজেক্টিভ? টু রেস্টোর দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অ্যান্ড ইকোসিস্টেম, ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার রিলেটেড ইকোসিস্টেমকে ফিরিয়ে আনা, স্টেবল কন্ডিশনে ফিরিয়ে আনা, ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল ইকোনমি। আমি বললাম সুন্দরবনে প্রায় 4.5 মিলিয়ন অফ পিপল বাস করে। সেই মানুষগুলির তো মানে সাস্টেনেবল ইকোনমিটি আমাদের দেখার বিষয়। ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল ইকোনমি। অ্যান্ড লাস্ট হচ্ছে ফ্যাসিলিটেটিং দ্য রিসার্চ অ্যান্ড মনিটরিং। সুন্দরবনকে আরো ভালো করতে গেলে রিসার্চ অ্যান্ড তার মনিটরিং খুব দরকার। এই তিনটে অবজেক্টিভ নিয়ে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভকে তিনটে জোনে ভাগ করে। এরিয়াটাকে, পুরো সুন্দরবন এরিয়াটাকে কোর জোন, বাফার জোন এবং ট্রানজিট জোন। এখানে আমি বলে রাখি, যে কোনো বায়োডাইভার্সিটি জোনকে বা যে কোনো চিহ্নিত বায়োডাইভার্সিটি জোনকে তিনটে ভাগে ভাগ করে: কোর জোন, বাফার জোন, ট্রানজিট জোন। কোর জোন হচ্ছে ন্যাশনাল পার্ক জোন, যেখানে কারো ঢোকার প্রবেশ থাকে না, সেটা প্রায় 1700 স্কোয়ার কিলোমিটার এরিয়া। দেন বাফার জোন, বাফার মানে কি? ইন্টারমিডিয়েট, ইন বিটুইন, মাঝের জোন। এটা জোন ফর দ্য টাইগার রিজার্ভ। সন্ন্যাখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর ভেতরে আছে। এটা কিন্তু টাইগার রিজার্ভ, এখানেও কোনো এন্ট্রি নেই হিউম্যান বিং এর। আর ট্রানজিট জোন হচ্ছে রিক্লেমড এরিয়া। সুন্দরবনের বেশিরভাগ, যতবার সাইক্লোন হচ্ছে ততবার কিছু অঞ্চল সুন্দরবনের সমুদ্র অধিকৃত হচ্ছে বা ম্যারাইন ইকোসিস্টেমের আন্ডারে চলে যাচ্ছে, সেটা রিক্লেম করছে মাড ব্যারিয়ার দিয়ে, মানে কাদামাটির বাঁধ দিয়ে, ন্যাচারাল এনব্যাঙ্কমেন্ট তৈরি করে, সেটা বলছে রিক্লেমড এরিয়া। তাহলে ম্যানেজমেন্ট ইউনিটের জন্য রিজার্ভ ফরেস্টের তিনটে জোনে ভাগ করে: কোর জোন, বাফার জোন, ট্রানজিট জোন। বাফার জোন ইজ এ কোর এরিয়া, সেখানে কোনো কারো এন্ট্রি হয় না। সুন্দরবন ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থান করছে। দেন বাফার জোন, দ্যাট ইজ দ্য টাইগার রিজার্ভ আছে, আর সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, এবং পাখি ভ্যারাইটিকে রক্ষা করা হয়। আর দেন ট্রানজিট জোন, এটা রিক্লেমড এরিয়া। এইভাবে মোটামুটি ভাবে সুন্দরবন বায়োস্ফিয়ারকে রিজার্ভ করার চেষ্টা করা হয়েছে। আর কি কি নিয়ম করা হয়েছে সুন্দরবনের জন্য? আমি বলেছি 1973 তে প্রথম টাইগার প্রজেক্ট, টাইগারকে রক্ষা করার জন্য, টাইগার পপুলেশনকে সুরক্ষিত করার জন্য টাইগার প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1973 নেয়। এখানে আমি বলে রাখি, সারা পৃথিবীর যত টাইগার এক জায়গায় কনসেন্ট্রেট হয়েছে, তার ভিতরে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড হয়েছে আমাদের সুন্দরবনে। সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন অফ টাইগার দেখা যায় সুন্দরবনে। 1976-এ এনভায়রনমেন্টাল এডুকেশন দেওয়ার জন্য ওখানে পপুলেশনকে নেচার ক্লাব অফ ইন্ডিয়ার ফরমেশন করা হয়। দেন 2007-এ সুন্দরবন প্রোগ্রাম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জের জন্য সুন্দরবন অঞ্চলে বায়োডাইভার্সিটি যে বারবার বিঘ্নিত হচ্ছে, তার জন্য সুন্দরবন প্রোগ্রাম বলে একটা ইনিশিয়েটিভ নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। দেন 1970-তে 1970 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ইউনেস্কো প্রথম সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করে। কিন্তু তার কাগজে কলমে আইনি স্বীকৃতি কবে আসে না? 1989-এ। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আওতায় ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আওতায় সুন্দরবন আসে 1970-তে। দেন সুন্দরবন অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যানাউন্সমেন্ট হয় 1989-এ। দেন
to 1984 সুন্দরবন ন্যাশনাল পার্ক and 1987 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অ্যান্ড রামসার বলে একটা ওয়েটল্যান্ড রিলেটেড একটা সারা পৃথিবীব্যাপী একটা সম্মেলন হয়েছিল। সেখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওয়েটল্যান্ড, যেটা ওই ট্রানজিশনাল ইকোসিস্টেম, সেগুলিকে চিহ্নিত করা হয়। রামসারের রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনালি গুরুত্বপূর্ণ যে ওয়েটল্যান্ডগুলি আছে তার ভেতরে সুন্দরবনকে ইনক্লুড করা হয় 1975। তাহলে সুন্দরবনকে প্রোটেক্ট করার চেষ্টা কিন্তু আমি যদি বলি প্রায় 1970 সালে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ছিল প্রথম পদক্ষেপ। তার সত্ত্বেও আজ তো তার 50 ইয়ার্স, যদি আমি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামকে প্রথম স্টেপ ধরি সুন্দরবন রিজার্ভেট, তাহলে এতগুলি প্রপোজাল থাকা সত্ত্বেও, ক্লাইমেট চেঞ্জের অ্যাডভার্স এফেক্ট সম্পর্কে অ্যাওয়ার থাকা সত্ত্বেও সুন্দরবন কেন আজ এই থ্রেটের মুখে, সেটা একটা বড় কোয়েশ্চেন। এবং সেখান থেকে এত রিজার্ভ ফরেস্ট, এত প্রোটেক্টেড ফরেস্ট, এত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, ক্রোকোডাইল রিজার্ভ, এভরিথিং প্ল্যান করা হয়েছে, তা সত্ত্বেও আমরা করতে পারছি না কেন? না পারার পিছনে কিন্তু কারণ আছে। এখানে আমি একটা কথা বলে রাখি, আজই যে আমি ফরেস্ট নষ্ট করলাম, আজই আমি প্ল্যান্ট এবং অ্যানিমাল স্পেসিস নষ্ট করলাম, তার ঠিক 1 বছরের পরেই তার এফেক্ট পাবো এমনটা নয়। এর এফেক্ট, কজ এফেক্ট যে রিলেশনটা, সেটা আসতে একটু সময় লাগে। এখন যদি আমি সুন্দরবনের দিকে তাকাই, আমফানের পর প্রচুর মানুষ ঘর ছাড়া, দোজ আর দ্য ইকোলজিক্যাল রিফিউজি, অ্যান্ড দেন লস অফ হ্যাবিটেট, ফ্লোরা অ্যান্ড ফনা অনেকগুলি নষ্ট এবং বিপর্যস্ত। হিউম্যান অ্যান্ড অ্যানিমাল ইন্টারেকশন, প্রতিদিনই গোসাবা, মাতালা, ক্যানিং, জয়নগর ইত্যাদি অঞ্চলের মানুষকে প্রতিদিনই এক বাঘে ধরে নিয়ে যাচ্ছে, বা বাঘ মানুষের মুখোমুখি হচ্ছে, ওয়াইল্ড টাইগার, এবং সেটার ফলাফল না হিউম্যান সেটেলমেন্ট, হিউম্যান বিং এর পক্ষে ভালো, না অ্যানিমাল কিংডমের পক্ষে ভালো। তবে সুন্দরবন আজকে ইকোলজিক্যাল রেফিউজি, লস অফ হ্যাবিটেট, ফ্লোরা অ্যান্ড ফনা অ্যান্ড হিউম্যান অ্যানিমাল ইন্টারেকশন, এই 3টে সমস্যাতে ভীষণভাবে ভুগছে। এই সমস্যাটার যদি আমি একটু ভালো করে পর্যালোচনা করি, তাহলে আমাকে কিন্তু সুন্দরবনের ইতিহাস যেতে হবে। কেন না, দেখো আমি আবারও বলেছি যে আমফানে কি প্রথম কলকাতা অ্যান্ড সুন্দরবন ভীষণভাবে বিপর্যস্ত হলো? আনসারটা হচ্ছে না। তাহলে ট্রপিক্যাল সাইক্লোন আমফান ভীষণভাবে কলকাতাকে হিট করলো, কিন্তু তার আগেও এরকম বিপজ্জনক ভাবে কলকাতা এবং সুন্দরবন বিপদের সম্মুখীন হয়েছিল। সেটা কত সালে? না, বাই দ্য সুপার সাইক্লোন 1737। তার মানে এই ঘটনাটা আজ থেকে 300 বছর আগে, রাদার অলমোস্ট 300 বছর আগে। তো এই ঘটনাটা তার মানে অনেক দিন ধরে ঘটছে। মানে আমি একটু আগে বলছি আজ গাছ কাটলে কালকে তার প্রভাব পড়ে, এমনটা কিন্তু নয়, সময় প্রভাব আসতে সময় লাগে। অ্যান্ড তাহলে আমাকে সুন্দরবনের ইকোলজির কথা ভাবতে গেলে একটু তার ঐতিহাসিক পার্সপেক্টিভ আলোচনা করা প্রয়োজন। প্রথম রিপোর্টেড সাইক্লোন হিট ইন সুন্দরবন ইজ 1737। দেন আমি বলেছি যে কেন 4.5 million of people living in the Sundarban. The question is, why would so many people settle in such inhospitable environment? এরকম সাথে ট্রানজিশনাল হসপিটাল যেখানে কমিউনিকেশন ভালো করে ফ্লারিশ করেনি, কেন গেল ওইখানে? দিস ইজ দ্য সেকেন্ড কজ। বলছি এটা যদি তুমি শেকড় অনুসন্ধান করতে যাও, ট্রেস টু দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, তোমাকে ব্রিটিশ কলোনিয়াল রুলের হিস্ট্রি জানতে হবে। এবার থার্ড পয়েন্টে আসি। 1793-তে তোমরা জানো যে পার্মানেন্ট সেটেলমেন্ট, বাংলায় বলে চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস একটা ট্যাক্সেশন সিস্টেমের প্রচলন করেছিলেন। সেটা দ্বারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ, বা তৎকালীন পূর্বতন বাংলা প্রভিন্সের সমস্ত মানুষ ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। কেন? সল্ট ট্যাক্স, নুন থেকে যে ট্যাক্স তোলার বিশেষ ব্যবস্থা করেছিল, উইভারদেরকে টর্চার করা হয়েছিল, এবং উইভার যারা বনে তাদের থেকে ট্যাক্স নেওয়া হয়েছিল, এবং ল্যান্ড হোল্ডার, কাল্টিভেটর সবার থেকে ট্যাক্স আরোপ করা হয়েছিল। এর ফলে কি হলো, গভর্নমেন্ট মানে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট চাইছিল আচ্ছা কি করে মোর রেভিনিউ পাওয়া যায়, কি করে মোর ট্যাক্স পাওয়া যায়, বিকজ দে আর ডুইং বিজনেস। কোম্পানি ডিসাইডেড টু ডিফরেস্ট দ্য সুন্দরবন, সুন্দরবনের ফরেস্ট অঞ্চলকে ক্লিয়ার করবে and turn into the farmland। 1783 তে 1783 সালে 1783 তে এটা ডিসাইড করলো।
ডিসাইড করলো। তখন তৎকালীন যশোরের ম্যাজিস্ট্রেট ছিলেন টিলম্যান হেঞ্চকেল। উনি ভীষণ ভালোভাবে প্ল্যান করলেন, বললেন যেহেতু মানুষ ট্যাক্স সিস্টেমের জন্য অলরেডি সমস্যার মুখে ছিল, বললো যে লার্জ ট্র্যাক্ট অফ সুন্দরবন বি ক্লিয়ার্ড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য ডেভেলপার। যে সুন্দরবন পরিষ্কার করবে সেই সুন্দরের পরিষ্কার করা জমিকে ফার্মল্যান্ডে কনভার্ট করবে, সেই ফার্মল্যান্ডটা হ্যান্ডেড ওভার টু দ্য ডেভেলপার, তাকে সেই তার ল্যান্ডের মালিক হবে। তার জন্য 3 বছর কোনো ট্যাক্স লাগবে না, দেন 50% ট্যাক্স লাগবে পরের 3 বছর, অ্যান্ড পুরোপুরি ট্যাক্স সিস্টেম চালু হবে আফটার দ্য 7th years. That was the strategy of the British government to clear the Sundarban and hand it over to the developer. Okay, দেন এটা তো খুব মানে গরিব মানুষের পক্ষে খুব লোভনীয় অপশন হয়ে পড়লো, এবং টোটালি আনপ্রোডাক্টিভ ল্যান্ড অফ সুন্দরবন could be turned into the source of revenue. ব্রিটিশ গভর্নমেন্টের খুব সুবিধা হয়ে গেল। and 1830-তে সুন্দরবন কমিশনার উইলিয়াম ডাম্পিয়ারের নাম তোমরা সবাই জানবে যারা সুন্দরবন পড়বে, নোটেড দ্যাট, উনি লিখছেন তার লেখায় যে মেঘনা এস্টুয়ারি রিজন, মেঘনা নদীর মোহনা অঞ্চলে 85,000 মানে 85,000 acre land had been deforested. Already 1830-তে একটা vast of the land already cleared. And ওই অঞ্চলগুলো কি ছিল না, সল্ট মেকিং জোন ছিল। ধীরে ধীরে ওর ইকোলজি, সল্ট মেকিং ইকোলজি ধীরে ধীরে কনভার্টেড হয়ে গেল এগ্রিকালচার মানে প্যাডি মেকিং, প্যাডি প্রোডিউসিং ইকোলজিতে। এটা 1830 ঘটনা। দেন 1862, এটা খুব টার্নিং পয়েন্ট, মাতলা রিভার ইন সুন্দরবন। মাতলা তোমরা রিভারটার নাম জানো, কলকাতা পোর্ট বা আমাদের হুগলি নদীর পোর্টের যে এখন সিলটেশন ইত্যাদি সমস্যা, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট বুঝে গিয়েছিল। তারা অল্টারনেটিভ একটা পোর্টের অপশন খুঁজছিল যেটার মানে নাব্যতা অনেক বেশি, এবং ক্যানিং অঞ্চলে, ক্যানিং সাউথ 24 পরগনা জেলার পরে ক্যানিং অঞ্চলে একটা পোর্ট বিল্ড করার চেষ্টা করছিলেন, এবং পোর্ট বিল্ড করার জন্য 8655 একর ফরেস্ট ল্যান্ড ক্লিন করা হলো। দুটো ফার্স্ট ক্লিনিং হলো না 1862-তে। সেই সময় সাইক্লোন বিশারদ, তিনি ছিলেন হেনরি পেডিংটনের নাম যারা ক্লাইমেট করবে পরে আসবে, উনি সত্যি সত্যি ভীষণ এক্সপার্ট ছিলেন সাইক্লোনে। ইভেন সাইক্লোন এই সুন্দরবন অঞ্চলে 6 রকম ভাবে সাইক্লোন হিট করতে পারে, ওর লোকেশন এমন, এবং প্রকৃতি তার জন্য সেটা প্রোটেক্ট করার জন্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট দিয়েছে। এই সমস্ত জানিয়ে তিনি কিন্তু চিঠি লেখেন লর্ড ক্যানিংকে, বলেছিলেন এটা যদি করা হয় ইন ফিউচার এটা কিন্তু পোর্টটাও ভার্নারেবল হবে এবং এই পুরো জোনটা ভার্নারেবল হবে। অ্যান্ড অবভিয়াসলি ওই হেনরি পেডিংটনের কথা ইগনোর করা হয় অ্যান্ড পোর্ট বানানো হয়ে যায়। ইভিন 1867-এ এমন সাইক্লোন হয়, লর্ড ক্যানিং সেদিন তার বাংলোতে উপস্থিত ছিলেন, সেটা পরের দিন খবরে আসে যে ফিয়ারফুল অ্যান্ড ভায়োলেন্স লেখা। অ্যান্ড তার ঠিক আরো 9 বছর পর 1873-তে এমন সাইক্লোন হয় সুন্দরবনে, কলেরা এপিডেমিক স্টার্ট হয়ে যায়, জলোচ্ছ্বাস ছিল প্রায় 40 ফিটের মতো। দেন ড্যানিয়েল হ্যামিল্টন, উনি তখন কি করেন, এটার পরেও কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিছু হাঁটেনি, বিকজ তার তো রেভিনিউ আর্ন করাই ছিল উদ্দেশ্য। এরও পরে 1910 সালে ড্যানিয়েল হ্যামিল্টন প্রায় 9000 একর ফরেস্ট ল্যান্ডকে ক্লিয়ার করে। তুমি দেখো কতবার ফার্স্ট ক্লিয়ারেন্স হচ্ছে। ইভেন উনি একটা জমিদারি অ্যান্ড কোঅপারেটিভ ও গোসাবা এস্টাবলিশ করেন, গোসাবায় জমিদার বাড়ি আছে, এবং সেখানে রেভিনিউ এবং একটা ছোট্ট ব্রিটিশ ইউনিটও খুলে ফেলেন। এর ফলে কি হলো, এই 1910 সাল পর্যন্ত মেজরিটি অফ দ্য ফরেস্ট ল্যান্ড ব্রিটিশ আমলে আমরা সুন্দরবনের ক্লিয়ার করে ফেললাম। ফরেস্ট ল্যান্ড ক্লিয়ারের সঙ্গে সঙ্গে সিকুয়েন্স অ্যান্ড কনসিকুয়েন্স হিসেবে এলো কি না, প্রাণী জগতের প্রতি থ্রেট, টাইপস অফ কার্ভ, কাঁকড়া প্রজাতি, মিন প্রজাতি, ফিশ প্রজাতি ইত্যাদির উপর চাপ আসতে শুরু করলো। তারা ধীরে ধীরে সংখ্যা এবং স্পেসিস, আমি বলেছি বায়োডাইভার্সিটি 3টে জিনিসের প্রভাব, বায়োলজিক্যাল ডাইভার্সিটিটা নষ্ট করার জন্য স্পেসিস এন্ড জেনেটিক্যাল ডাইভার্সিটির দিকে হতে শুরু করলো। আর এরপর দুটো ঘটনা ঘটলো,
1943-তে বেঙ্গল বিল, বাংলার দুর্ভিক্ষ, এবং 1947-এ পার্টিশন, প্রায় 40,000 লোক এলো ইস্ট পাকিস্তান, তখন বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান, এবং তারা সেটেল করলো কোথায়? গভর্নমেন্ট জায়গা দিল কোথায়? সুন্দরবন। তাহলে অবভিয়াসলি সুন্দরবনের পপুলেশন 4.5 মিলিয়ন। এখানে একটা কথা বলি, ডিউ টু এক্সট্রিম পভার্টি অনেক মানুষ মেদিনীপুর থেকে মাইগ্রেট করে গিয়েছিল কিন্তু সুন্দরবন। সুন্দরবনের লোকদের ভিতরে এখনো মেদিনীপুরি ডায়ালেক্টে কথা অত্যন্ত কমন, বাট দে আর বেসিক্যালি পিপল ফ্রম দ্য মেদিনীপুর। এরপরে কি হলো? স্বাধীন ভারতের পর আমরা কি চেষ্টা করলাম? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করলো কি? টু মেক দ্য সুন্দরবন মোর অ্যাক্সেসিবল। ফলাফল কি? এক্সটেনশন অফ রেলওয়ে, এক্সটেনশন অফ রোডওয়ে, এক্সটেনশন অফ জেটি। এর ফলে কি হলো? আরো ডিফরেস্টেশন এন্ড ইকোলজিক্যাল যে স্টেবিলিটি, যে ম্যারাইন ইকোসিস্টেম অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের ভিতরে ভারসাম্য, সেটা আরো বেশি বিঘ্নিত হলো। অ্যান্ড আলটিমেটলি ইন্দো বাংলাদেশ দুজনের জয়েন্ট প্রজেক্টে কোল অ্যান্ড থার্মাল প্ল্যান্টের একটা প্রজেক্টও পর্যন্ত ভাবা হয়েছে এবং কিছুটা পার্টলি ইমপ্লিমেন্টেড ইন ডেল্টা রিজন। এবং আলটিমেটলি এই সিকোয়েন্স অ্যান্ড কনসিকুয়েন্সের ফল কি না? এই সাইক্লোন অ্যান্ড সুপার সাইক্লোন। আমরা বলছি যে সুন্দরবনের বায়োডাইভার্সিটি লসের কারণ কি না? ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জ তো আমরা চেঞ্জ করতে পারবো না। ক্লাইমেট নট সোললি কন্ট্রোল বাই দ্য অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস। ক্লাইমেট নিজের খেয়ালে চলে, এবং আমি বলেছি ক্লাইমেটের পরিবর্তনটাই হচ্ছে ক্লাইমেটের স্বাভাবিক ঘটনা। তাহলে সেই হিসেবে অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, ডিফরেস্টেশন বা destruction of mangrove forest through the 300 or 400 years during the after the permanent settlement to establish the canning port, এই যে পুরো সিকোয়েন্স এন্ড কনসিকুয়েন্স ফর ডিফরেস্টেশনের এই ব্রিটিশ কলোনিয়াল একটা হেরিটেজ, সেটাকে আমরা আফটার ইন্ডিপেন্ডেন্টও পার্সু করলাম। কিসের নামে? না বললুম এক্সটেনশন অফ কানেক্টিভিটি, এক্সটেনশন অফ রোডওয়ে টু ফ্লোরিশ, টু মেক দ্য সুন্দরবন মোর অ্যাক্সেসেবল। এইভাবে আমরা কি করলাম? আরো বেশি জিনিসটা ডিফরেস্টেশনের দিকে গেলাম। আলটিমেট তার ফল আজ থেকে 300 ইয়ার্স এর আগের ঘটনা, অ্যান্ড লাস্ট 200 or 300 ইয়ার্স এর ঘটনা আমরা এখন সুপার সাইক্লোন এন্ড সাইক্লোনে ভুগতে থাকছি। ফিউ সায়েন্টিস্ট মনে করছেন, রিসার্চার মনে করছেন ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো এ ফ্যাক্টর, কিন্তু ক্লাইমেট চেঞ্জটা মোকাবিলার জন্য আমার ম্যানগ্রোভ ছিল, বাট উই ডিস্ট্রয়েড দ্য ম্যানগ্রোভ। তার ফল অ্যান্ড কনসিকুয়েন্স লস অফ বায়োডাইভার্সিটি ইন সুন্দরবন। এখানে আমি একটা কথা বলি, সমস্ত বইয়ে কি কি স্পেসিস ছিল, কত রকমের পাখি ছিল, কত রকমের গাছপালা ছিল, সুন্দরী, গরান, গেওড়া, এগুলি পাওয়া যায়। এগুলি আমি যাচ্ছি না, এগুলি একবার রিড আউট করে নেবে। এই দেখো, এইটা হচ্ছে সুন্দরবনের চেহারা। এটা ছিল ল্যান্ড, এটা ছিল ম্যানগ্রোভ, এটা ছিল সি গ্রাসেস, আর এটা অফশোর ওয়াটার্স, দেন এটা কোরাল রিফ, দেন ইনসার্জেন্স অফ ওয়াটার এসে এই ম্যানগ্রোভকে নষ্ট করছে। তো ল্যান্ডকে কে প্রোটেক্ট করতো? এই ম্যানগ্রোভ ফরেস্ট। দেন এর সয়েল অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্টকে যখন নষ্ট করছে, ল্যান্ডটা কি করছে? ক্রমশ ডিগ্রেডেড হচ্ছে, অ্যান্ড সাইক্লোন, সুপার সাইক্লোন মেইন কন্টিনেন্টকে অনেক বেশি আঘাত করছে। আচ্ছা, আর একটা ছবি আছে, আমরা সেটাতে যাই যদি তাড়াতাড়ি যেতে পারি। তাহলে সুন্দরবনের এই ডিগ্রাডেশনের পিছনে একটা কলোনিয়াল ইতিহাস আছে, এন্ড কলোনিয়াল ইতিহাসটা ব্রিটিশরা পারপাসফুলি তৈরি করেছিল ফর দেয়ার রেভিনিউ জেনারেশন। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরবনের বাংলাদেশের পার্ট, ডান দিকেরটা এটা বাংলাদেশের পার্ট, আর আমাদেরটা হচ্ছে 3094 স্কোয়ার কিলোমিটার, টোটাল মিলে 10,000 স্কোয়ার কিলোমিটার। বাংলাদেশে আছে 54767 স্কোয়ার কিলোমিটার, আর ইন্ডিয়াতে পড়ে, আই মিন ওয়েস্ট বেঙ্গলে পড়ে এই 3094 স্কোয়ার কিলোমিটার। লাডলংটা তো আমি আগেই বলেছি। এরপরে আসি সুন্দরবনে, জানো তো ছোট ছোট যে দ্বীপগুলি আছে, দ্বীপগুলোরও ডিউ টু ওয়েভস, ডিউ টু হাই টাইডস এবং বারবার সাইক্লোন, সুপার সাইক্লোনের কারণে ওগুলিও কিন্তু মানে ক্রমশ তার সাইজ ছোট হয়ে যাচ্ছে। বেশিটা ল্যান্ড কার গ্রাসে যাচ্ছে না সমুদ্রের গ্রাসে যাচ্ছে। আচ্ছা, আর একটা ছবি আমি দেখাবার চেষ্টা করি, আর একটা ছবি যদি আসে দেখাবার চেষ্টা করি। আর স্পেসিস গুলির নাম একবার নিজেরা পড়ে নেব। এটা দেখো, এগুলি ঠাকুরান নদীটার এস্টুয়ারি, এটা মাতলা, এর ভেতরে এই দুটো ছোট ছোট আইল্যান্ড আছে। দেখো চুলকাটি, এই আইল্যান্ডটার শেপ কেমন ছিল এতটা, এবং ধীরে 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 ডিগ্রেডেড হয়ে এই সাইজ কমে গেছে ডিউ টু
rise of sea water level and due to destruction of mangrove forest. তাহলে এগুলি তো সেফ সাইজ অফ দ্য কন্টিনেন্ট, সেফ সাইজ অফ আইল্যান্ডকেও প্রভাব ফেলছে। এবং আফটার আমফান প্রচুর মানুষের রিহ্যাবিলিটেশনের সমস্যা, প্রচুর মানুষ গৃহ ছাড়া। এই সুন্দরবনের সমস্যার সমাধানের জন্য অনেক অ্যাকশন প্ল্যান, বায়োডাইভার্সিটি পার্ক ইত্যাদি তৈরি হয়েছে। ইভেন এটা দেখো অ্যানাস্টোমার যে ইন্টারনেট প্যাটার্ন আগে বলেছিলাম, দেখো কতগুলি নদী আছে, 24 পরগনাস, এই বিদ্যাধরী, ঠাকুরানী, সপ্তমুখী, মরিগঙ্গা, এই মাতলা অ্যান্ড গোসাবা। মাতলা অ্যান্ড গোসাবা সবচেয়ে বেশি মানে বিপর্যস্ত। মাতলা অ্যান্ড গোসাবা এই ছোট ছোট দ্বীপগুলি ক্রমশ থ্রেটের মুখে পড়ছে, ক্রমশ সমস্যার মুখে পড়ছে। আচ্ছা, এটা সুন্দরবনের পুরো ছবি দেখো একবার দেখার জন্য। দিস ইজ দ্য কোর জোন অফ সুন্দরবন এরিয়া, যেটা আমি বললাম যে ন্যাশনাল পার্কে পড়ে। কোর জোন মাতালান গোসাবার কাছে, এখানে ক্যানিং পড়ে। আর এটা হচ্ছে বাফার জোন। আর এই যে ইন্দো বাংলাদেশ বর্ডার, এই যে লাল বর্ডারটা হচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার। ওকে, এই মোটামুটি ভাবে আমাদের সুন্দরবন। এখন অ্যাফরেস্টেশন প্রোগ্রাম কাজে লাগানো হচ্ছে, কিন্তু অ্যাফরেস্টেশন প্রোগ্রাম ডেভেলপ করতে বা ওই ফরেস্ট ডেনসিটির জায়গায় পৌঁছচ্ছে না। অ্যান্ড দেন আমাদের যে পূর্বের ফোরকাস্ট ছিল এই পোস্ট অ্যান্ড এক্সটেনশন অফ দ্য হিউম্যান হ্যাবিটেশনের সুন্দরবন থ্রেটের কারণ হবে, এখন কিন্তু সেটা প্রেশারের কারণ হয়েছে। থ্যাংক ইউ।